জ্ঞান ফিরেছে তামিম ইকবালের, হার্টে পরানো হয়েছে একটি রিং। কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। জরুরি অবস্থা ঘোষণা হতে পারে বলে ছড়ানো খবরটি গুজব বললেন স্বরাষ্ট্র সচিব। জানালেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস চালু। নদীবন্দর সহ সন্দ্বীপের উন্নয়নে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। ঈদকে সামনে রেখে আগেভাগে ঢাকা ছাড়া শুরু করেছে অনেকেই। এবার 10টি বিশেষ ট্রেন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। হার্ট অ্যাটাকের পর তামিমের হার্টে একটি ব্লকে রিং পরানো হয়েছে। জ্ঞান ফিরেছে তার। সিসিওতে কথা বলেছেন পরিবারের সদস্যদের সাথে। বিকেএসপির 3 নম্বর মাঠে সকালে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। হার্ট অ্যাটাক হলে প্রথমে তাকে ঢাকার এভারগিয়ার হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু অবস্থার অবনতি হয়। সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে রিং পরানো হয় এই ক্রিকেটারকে। এখন অবস্থা স্থিতিশীল। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফিস ইকবাল সহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। তামিমকে দেখতে হাসপাতালে যান বিসিবি সভাপতি ফারুক আহমেদও। এর আগে তার অসুস্থতার খবরে 19তম বোর্ড সভা স্থগিত করে বিসিবি। তামিমের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। দেশে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে বলে যে খবরটি ছড়িয়েছে তা গসিপ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। ঈদের ছুটিতে যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান তিনি। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত সমঝোতা সই শেষে স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশের পক্ষে আইজিপি বাহারুল আলম এবং অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্চ এতে সই করেন। ঈদের পরে ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কোনো ঢিলেমি নেই। জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই অবস্থা যেন বজায় থাকে সেই চেষ্টাই করছে সরকার। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। আপনারা জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মিনিস্ট্রির থেকে একটা লিস্ট করা আছে। প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত। এই সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাল্লাহ এটা মেনটেন করতে পারে। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে স্বৈরাচারের দোসররা পরিকল্পিত গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যবস্থা নিচ্ছে জানতে চান তিনি। ইফতারের নামে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের গোপন বৈঠকের বিষয়ে উদ্বেগ জানান তিনি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচিও ঘোষণা করা হয়। 25 মার্চ ঢাকা সহ সারা দেশে আলোচনা সভা, 26 মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করা হয়। আমরা যেটা বারবার বলে আসছি, দোসররা তারা কিন্তু বসে নেই। এটা অত্যন্ত অ্যালার্মিং। আমি গণমাধ্যমেই পড়েছি পুলিশ ক্লাবের মধ্যে অর্ধশত গোপন তারা বৈঠক করছেন। কি আলাপ হয়েছে? নিশ্চয়ই যাদের হাতে সমস্ত ধরনের অন্তর্ঘাত, সমস্ত ধরনের সামাজিক বিশৃঙ্খলা, সেটাকে দমন করা, সেটাকে নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব,
তারা যদি গোপন কোনো বৈঠকের মধ্যে অংশগ্রহণ করে, এটা তো ভয়াবহ ব্যাপার। এটা অন্তর্বর্তীকালীন সরকার এইসব বিষয়ে কি চোখ রাখছেন? জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয়। জানান, সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে তাদের দলের মধ্যে মতানৈক্য নেই। শারজিস আরও বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনী সহ অন্য কেউ যাতে না শোনায়। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গুজবকে ব্যাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন তিনি। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন শারজিস আলম। শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয়জনের টানে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ভিড় এড়িয়ে আগেভাগে স্বাচ্ছন্দ্যকে বেছে নিচ্ছেন অনেকেই। এবার এই যাত্রা চলবে 10টি বিশেষ ট্রেন। শিডিউল ঠিক থাকায় এবং অনলাইনে টিকিট কাটতে পেরে স্বস্তিতে ট্রেন ভ্রমণ করছে ঘরমুখী মানুষ। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। ঈদের এখনও সপ্তাহখানেক বাকি, কিন্তু ছুটি থাকায় বাড়ি ফিরতে অনেকে ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। অনেকে চাপ সামলাতে পরিবার পরিজনকে আগেভাগেই পাঠিয়ে দিচ্ছেন গন্তব্যে। তবে হাতে আরও সময় থাকায় কাউন্টারগুলোতে নেই বাড়তি চাপ। আমি আরও আগে টিকিট কেটে রেখেছিলাম। আমার ভার্সিটি অফ হয়ে গেছে, এক্সামও শেষ হয়ে গেছে, এই কারণে আগে থেকেই চলে যাচ্ছি, কারণ পরে অনেক ভিড় হবে। ওদেরকে পাঠাই দিচ্ছি, আমি পরে যাব, আমি অফিস শেষ করে পরে যাব। আমি গেলবার আমার এই এমন দিনও গাড়ি ফিল আপ ছিল, এখনো আমার অনেক গাড়ির 10 সিট 20 সিট করে খালি আছে। আজ থেকে ট্রেনে ঈদের আগাম টিকিট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছে। অনলাইনে টিকিট কাটায় বাড়তি ভোগান্তি নেই, ঠিক আছে ট্রেনের শিডিউলও। রমজানের শেষ সময়টা মা বাবার সাথে কাটাইতে চাই আর কি, এই জন্য একটু আগে যাও। 1-2 মিনিটের মধ্যে সব টিকিট বুক হয়ে যায় আর কি, একটু স্ট্রাগল হয়, তো টিকিট ম্যানেজ হয়েছে কোনো মতে, যাতে কোনো ঝামেলা না হয়, কোনো যানজটে না পড়ি, তার জন্য আগে যাওয়া। কোনো ভোগান্তি নয়, বাট আগে যাওয়ার কারণ হচ্ছে পরে ফেস না করতে হয়, প্রবলেম ফেস না করতে হয়, সবার সাথে একসাথে গ্যাদারিং না করতে হয়, এর জন্য আগে যাওয়া। ট্রেনের চাপ তেমন কোনো লোকজনের খুব একটা হ্যাসেল আমাদের করতে হয় নাই, সব কিছু মিলে অনেক সুন্দর লাগতেছে আর কি, যাওয়া জার্নিটা একটা এনজয়ফুল মনে হচ্ছে। স্কুল কলেজ ছুটি থাকায় নানুবাড়ি দাদুবাড়ি যাওয়ার অন্যরকম আনন্দে শিশু কিশোররা। আমরা যাচ্ছি হলো আমাদের নানু বাড়িতে। দাদু বাড়িতে যা খুশি তাই করবো, ওইখানে 3টা ভাই আছে, ওদের সাথে খেলাধুলা করবো। কলেজ খুলে দিবে, তারপর ঝামেলা হয়ে যাবে, প্রেশার পড়ালেখা, ছুটি পাইছি, এখন ঘুরতে যাব। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে এবার ঈদে 10টি বিশেষ ট্রেন চলবে জানিয়েছেন ট্রেন কর্তৃপক্ষ। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে স্বপ্ন পূরণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটে চালু হলো তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নদীবন্দর চালু করা সহ সন্দ্বীপের উন্নয়নে একগুচ্ছ উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টা। সন্দ্বীপের প্রবাসীদের বিশাল অঙ্কের রেমিটেন্স পাঠানোর কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ 50 বছরে যা হয়নি তা করেই দেশকে এগিয়ে নিতে হবে। শাহিদা পিয়াকে সাথে নিয়ে রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাফওয়াত হোসেন। এ সময় সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, উপদেষ্টা ফারুকি আজম, অধ্যাপক বিধানচন্দ্র রায় ও ফরিদা আক্তার। এইখানে এটা কোস্টাল এরিয়া, এটা কিন্তু টেম্পোরারি, হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। সি ট্রাকে আপনারা এত মালামাল একসাথে দিতে পারবেন না। আমাকে বিআইডব্লিউটি চেয়ারম্যান বলেছেন যে তিনি 4টা সি ট্রাক দিতে পারবেন, এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। পরে 6 উপদেষ্টা ফেরিতে চড়েই সন্দ্বীপে পৌঁছান। নৌরুট চালু উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সন্দ্বীপবাসী জীবনমান উন্নয়নে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা মুক্ত করা, ঘাট উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা,
ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নিয়মিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। সন্দ্বীপের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। 50 বছরেও যে কাজ হয়নি আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে বিআইডব্লিউটি এর ফেরি কপোতাক্ষর মাধ্যমে এই ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্ষা মৌসুমে সি ট্রাক দিয়ে চালু রাখা হলেও অচিরেই কোস্টাল ফেরি চালু করা হবে। ফেরি সেবা চালু করতে দুই প্রান্তে নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরে 9 তরুণকে জঙ্গি আখ্যা দিয়ে হত্যার অভিযোগে সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিসি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়ে জনবল বাড়ানোর তাগিদ দিয়েছে ট্রাইব্যুনাল। সরকার বিচারের জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর চিন্তা করছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আহমেদ সারোয়ারের রিপোর্ট। সোমবার সকাল 10টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ সাবেক 6 পুলিশ কর্মকর্তাকে। সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিসি জসিমউদ্দিন মোল্লার বিরুদ্ধে 2016 সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে 9 জনকে হত্যার অভিযোগ আনা হয়। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে 7 মে পরবর্তী তারিখ ঠিক করা হয়। এছাড়া রামপুরের বনশ্রীতে ছাদের কার্নিশে ঝুলে থাকা কিশোরকে গুলি করার ঘটনায় তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে দিতে বলেছে ট্রাইব্যুনাল। মিরপুরের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন 3 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনায়, পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয় এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় করা মামলা ও আসামি গ্রেপ্তারের সংখ্যা নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়েছে ট্রাইব্যুনাল। আমরা যেটা জানিয়েছি যে আমরা তো মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রথমেই হাজার হাজার মানুষকে আমরা গ্রেপ্তার করতে চাই নাই। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। এটা আমরা আদালতকে জানিয়েছি। সেটাও আমরা জানিয়েছি যে জনবল বাড়ানোর জন্য সরকার ভাবছেন, তদন্ত সংস্থার ব্যাপৃতি বাড়ানোর জন্য কাজ চলছে। ইভেন ট্রাইব্যুনালও সংখ্যা বাড়ানোর জন্য সরকারের বিবেচনায় আছে। যেহেতু মামলার সংখ্যা বাড়ছে, আসামির সংখ্যা বাড়ছে, ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে করার ব্যাপারে সরকারই এটা ভাবছেন যে এই ট্রাইব্যুনালের ব্যাপ্তিটা বাড়াবে এবং আমরা এই ব্যাপারে পজিটিভ মতামত দিচ্ছি যাতে করে ট্রাইব্যুনাল অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনাল এখানে হয়। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছে শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের অধিকার আছে, তারা দাবি করবেন, বিচার চাইবেন, আসামিদের গ্রেপ্তার চাইবেন, খুবই স্বাভাবিক। সুতরাং তারা তাদের গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে, তারা তাদের বেদনার জায়গা থেকে দাবি জানাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, দাবি জানাতেই পারেন। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করবে তার আইনের নিজস্ব কাঠামোর মধ্য দিয়ে, আইনের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে মানুষকে ধরে এনেই তো এখানে, এটা তো মব জাস্টিস না যে আমি চাইলাম ধরে নিয়ে আসলাম, বা অথবা ম্যাজিস্ট্রেটরা যেটা করে ওই কি বলে এটা মোবাইল কোর্ট, এটা তাৎক্ষণিক বিচার তো এটা না। চিফ প্রসিকিউটর জানান এরই মধ্যে একটি মামলা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা, আরও কয়েকটি ঈদের পরে জমা দেওয়া হবে। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। মেহেরপুর থেকে গ্রেফতার হলেন কিশোরগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন। ভোরে শহরের জুতা ব্যবসায়ী ও ঠিকাদার নুরুল ইসলামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় 5 আগস্টের পর আত্মগোপনে থাকতে মেহেরপুরের স্থানীয় এক ব্যবসায়ীর বাসায় আশ্রয় নিয়েছিলেন তিনি। মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাউদ্দিন জানান সাবেক এমপিকে গ্রেফতারের পর কিশোরগঞ্জ পুলিশকে জানানো হয়েছে। কিশোরগঞ্জ পুলিশ আফজাল হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলার তথ্য পাঠালে কিশোরগঞ্জের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রাখা হয়েছে মেহেরপুর থানা হাজতে। পরে কিশোরগঞ্জ পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি লাঘবে যানজট নিরসনের নানান পদক্ষেপ নিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন। সড়ক থেকে হকার উচ্ছেদ এবং অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সাথে কাজ করছে স্বেচ্ছাসেবীরা। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
ঈদের এ সময়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের অভ্যন্তরীণ সড়কগুলো লোকে লোকারণ্য। জনগুরুত্বপূর্ণ স্থানে সৃষ্টি হচ্ছে যানজট, কখনো তা রূপ নিচ্ছে তীব্র ও স্থায়ী যানজটে। ভোগান্তিতে পড়ছে ঘরমুখী মানুষ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল সিলেট ও চট্টগ্রামের জেলাগুলোর রাজধানীতে প্রবেশ পথ ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের বিভিন্ন স্পটে যানজটের কবলে ব্যাপক ভোগান্তিতে পথচারী ও সাধারণ মানুষ। ভুলতা ফ্লাইওভারের নিচে প্রায় পুরো সড়ক দখলে নিয়েছে হকাররা। ঢাকা সিলেটের মহাসড়ক, কিন্তু এখানে প্রায় রাস্তা হচ্ছে 4 লাইনের, কিন্তু 2 লাইনই থাকে ফুটপাথ। এই ফুটপাথটা তুলে দিলে প্রায় আমাদের একটু সুবিধা হতো এবং গাড়িগুলো ভালোভাবে চলতে পারতো। লোকাল 3টা গাড়ি আছে, মেঘলা, নির্বেকার আর হচ্ছে নাগরিক। এই 3টা গাড়ি খুব সমস্যা করে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, লোক নাই এবং এদেরকে সরানো যাচ্ছে না। আমাদের কোনো কমান্ড শোনে না। 3টা রাস্তার ভিতরে 2টা রাস্তায় ফুটপাথে ভরে গেছে, বিশেষ করে মার্কেটের সামনেগুলোতে। আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন সবগুলো কাঁচা বাজারে ভরে গেছে। আর এর চেয়ে বড় ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়। প্রত্যেকে লেন বাই লেন কেউ চলাফেরা করে না, রং ছেড়ে চলে আসে। কেউ কেউ নেতাদের হুমকি দেখায়, কেউ কেউ বলে আমি পুলিশের লোক, কেউ কেউ বলে আমি ট্রাফিকের লোক। ঈদে মানুষের ভোগান্তি লাঘবে যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। পুরো উপজেলায় প্রতিটি মোড়, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োগ দিয়েছেন শতাধিক স্বেচ্ছাসেবী ট্রাফিক কর্মী। কিছুটা স্বস্তি নিয়ে যাতায়াত করছে মানুষ। আমরা ফুটপাত যখনই উচ্ছেদ করি তারপরেই আবার তারা বসে যায়। এই জন্য একটা পার্মানেন্ট সলিউশন হিসেবে আমরা যেটি করেছি যে আমাদের কিছু স্বেচ্ছাসেবী, বিশেষ করে শিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে আমরা এখানে নিয়োগ দিয়েছি। তাদেরকে ঈদ পর্যন্ত নিয়োগ দিয়েছি যাতে আমাদের ঈদ যাত্রা আমাদের দেশের সব মানুষ যারা এই রাস্তাটি ব্যবহার করেন নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছতে পারেন। যানজট নিয়ন্ত্রণে তৎপর পুলিশও। ছাত্ররা আছে, তারা আমাদের পাশে থাকে বা আমাদের সাথে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে, আমরা তাদের পাশে আছি। উভয় মিলিতভাবে এখানে আমাদের কাজটা পরিচালনা হচ্ছে। ফুটপাত আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি, সকাল বিকাল দুপুর 3 বেলা এখানে উচ্ছেদ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ট্রাফিক দায়িত্ব পালনে যানজট নিরসনের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই সহ অপরাধ প্রবণতা কমেছে বলছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামে বস্তাবন্দি তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় মহড়া এলাকা থেকে হত্যার অভিযোগে নয়ন বড়ুয়া নামের এক যুবককে আটক করেছে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছে আটক যুবকটি। পুলিশ জানায়, একটি তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় নয়ন বড়ুয়ার সাথে প্রেম হয় জ্যোৎস্না বেগম নামে এক তরুণের। স্বামী স্ত্রী পরিচয়ে বসবাসের সময় ধর্মান্তরিত হতে নয়নের উপর চাপ সৃষ্টি করলে জ্যোৎস্নাকে গলা টিপে হত্যা করে নয়ন। এরপর বস্তাবন্দি করে লাশ ফেলে দেওয়া হয়। গত 22 মার্চ চট্টগ্রামের লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে বস্তাবন্দি তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপরই ঘটনা উদ্ঘাটনে তদন্তে নামেন তারা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মাগুরার শিশু আসিয়া সহ সারা দেশের নারী শিশুর উপর ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে ও অপরাধীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। শহরের পায়রা চত্বরে বক্তারা দ্রুত বিচার আইনের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গাইবান্ধায় বিএনপির যৌথ কর্মী সভা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে সভায় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতারা। নরসিংদীর পৌর শহরের দরোয়া হজরত কাবুল শাহ মাজার প্রাঙ্গণের অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অন্য নেতারা। ঈদ উপলক্ষে রাঙামাটি পৌরসভার 9টি ওয়ার্ডের অসহায়দের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। ওয়ার্ডের 4 শতাধিক মানুষকে এ সহায়তা দেয়া হয়। বরিশাল জেলা গণ অধিকার পরিষদের কর্মী সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ঈদের আগে অথবা পরে জাতীয় সংলাপ করা প্রয়োজন। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 7ম পর্যায়ে প্রকল্পের 5 দফা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে নাটোরে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলার জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম সহ অন্যরা। একই দাবিতে হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে মওসিক শিক্ষক কল্যাণ পরিষদ। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
ফেনীতে বকেয়া বেতন আদায় সহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছেন প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কর্মীরা। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে অর্ধশতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। জামালপুরের পিকআপ ভ্যান চালককে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। শহরের জঙ্গলপাড়ায় এই সংবাদ সম্মেলনে স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন তারা। রমজান উপলক্ষে সিলেট নগরীর সুরমা পয়েন্ট হতে কালীঘাট এর মোড় পর্যন্ত অসচ্ছল মানুষের মাঝে ও সিলেটের বালুচরের একটি এতিমখানায় ইফতার বিতরণ করেছে SAC 95 HAC 97 ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রীতেশ তালুকদার, আজীবন সদস্য ফয়জুল হক, রজত চক্রবর্তী, বোরহান উদ্দিন, মঞ্জুর আক্তার, ফরহাদুল ইসলাম হেলাল ও আব্দুল মোমেন। দেশব্যাপী পুরো রমজান জুড়ে এই মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান নাজমুল ইসলাম। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সবাইকে।